হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএ মামলার রায় নিয়ে। তো বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন চ্যানেলে কিন্তু এখন এই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে যে দীপাবলির আগেই কি এই রায় হবে কি হবে না। তো এই বিষয়ে যারা এর সঙ্গে জড়িত অর্থাৎ মলয়বাবু তিনি কি বলেছেন আমরা সরাসরি এখানে দেখে নেব যে এই ডিএ নিয়ে আপাতত কোন পজিশানে রয়েছে ডিএ মামলাটি, এবং যদি মামলার জয় সরকারি কর্মচারীদেরই হয় তাহলে কিভাবে তারা তাদের কত টাকা পাবেন সেই ক্যালকুলেশন করবেন। যদিও পূর্ববর্তী অনেক আগেই এই চ্যানেলে তার ভিডিও দেওয়া রয়েছে, তো সেই সম্পর্কে আবারও মলয়বাবু কিন্তু আলোকপাত করেছেন যে কিভাবে এই ক্যালকুলেশনটা করতে হবে। বিশেষ করে যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার তাদের জন্য ভালোভাবে মলয়বাবু এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোকপাত করেছেন। চলুন আমরা সরাসরি সেটা দেখে নিই। নমস্কার বন্ধু, আমি মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। বন্ধু, ডিএ রায় প্রকাশ পেলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বকেয়া ডিএ কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা আমি গত পরশুদিন আপনাদের কাছে তুলে ধরেছি। প্রচুর মন্তব্য এসেছে। প্রতিটি মন্তব্য তো লিখিতভাবে দেওয়া সম্ভব নয়। বিশেষ করে একটা প্রশ্ন বারবার উদয় হচ্ছে যে রায়টা কবে প্রকাশ পাবে, এবং সম্প্রতি একটি সংবাদপত্র এবং ইউটিউব যারা তারা বলছে যে এরকম অক্টোবর মাসে শেষ সপ্তাহে বেরোবে। দেখুন, আমরা বলেছি যে অক্টোবর মাসে আজকে যে 11 তারিখটা 12 তারিখ, যে রোববার আর কি, যদি সামনের সপ্তাহতে বেরোতো তাহলে আমরা কজ লিস্টে আজ পেয়ে যেতাম। যদি সোমবার মঙ্গলবার কজ লিস্টে বেরোয়, কারণ 3 থেকে 4 দিন আগে ডিএ মামলার যে ভার্ডিক্ট বেরোচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানাবে, সামগ্রিকভাবে জানাবে, ওয়েবসাইটে দিয়ে দেবে, কারণ আমরা তো সেখানে উপস্থিত হব সুপ্রিম কোর্টে। তাই আগামী সপ্তাহে যদি শেষের দিকে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার বেরোয় তাহলে সোম মঙ্গলবার আমরা জানতে পারবো। যদি না জানা যায় তবে আগামী সপ্তাহ বেরোবার সম্ভাবনা কম। তারপরে সপ্তাহ কালী পুজো উপলক্ষে সুপ্রিম কোর্ট ছুটি, একদম শেষ অক্টোবর মাসে যে তারিখগুলো আছে 27 থেকে 31 তারিখ, তার মধ্যে যদি প্রকাশ পায় তাহলে আমরা সেটাও সেই সপ্তাহের আগের সপ্তাহেই আমরা জানতে পারি। আমরা আশা করছি, আমরা শিওর নই যে সেটা প্রকাশ পাবেই। আমরা আমাদের অনুমানের ভিত্তিতে আমরা বলছি, কিন্তু যেহেতু এখন মূল প্রশ্ন ভার্ডিক্টটা এবং ভার্ডিক্ট পরবর্তী রায়টা যে কর্মচারীদের পক্ষেই যাচ্ছে সেটা নিশ্চিত হওয়ার জন্যই আমাদেরকে ফোন করছে, বারংবার ফোন করছে। অনেকে আবার ফিক্সেশনের ব্যাপারটা বলছে, করে দেওয়ার কথাটাও বলছে। দেখুন, ফিক্সেশনের কথাটা তো অনেকেই বলেছেন যে সুন্দরভাবে মলয়বাবু আপনি উপস্থাপন করেছেন, আমরা এখান থেকে বার করে নিতে পারবো। তবুও সত্যি কথা বলতে কি, যারা পেনশন হোল্ডার, বিশেষ করে পেনশন হোল্ডারের মধ্যেও বিশেষ করে যারা ফ্যামিলি পেনশন এবং যারা গ্রুপ ডি 1 নম্বর স্কেল বিলং করে, অর্থাৎ তারা পঞ্চম বেতন কমিশনে হয়তো ঢুকেছে প্রথম দিকে একদম, কিন্তু তাদের কোয়ালিফিকেশন নেই, তারা এখনো গ্রুপ ডিতে আছে। অতএব স্বাভাবিকভাবে তাদের বেতনটা ইনক্রিমেন্ট হিসাবেই বাড়ছে। কিন্তু তারা তো 1 জুলাই 2009 তাদের বেতন কত সেটা নিশ্চয়ই বার করতে পারবে। কারণ দেখুন, 6601 নম্বর স্কেল ছিল। আমরা মোটামুটি একটা ক্যালকুলেশন আমরা করে রেখেছি, সেটা এই মুহূর্তে দেখুন প্রকাশ করব না, কারণ আগে ভার্ডিক্টটা বেরো। সেটাও অনেকে বলছেন, আমাদেরকে বলছেন যে আপনারা আগের থেকেই কেন ক্যালকুলেশনের কথা বলছেন, আগে ভার্ডিক্টটা বেরো। কিন্তু সেটা কর্মচারীদের পক্ষে রায় গেলে সেই সময়টাকেও আমরা কিন্তু পাবো না।
এটা বিশেষ করে আমরা বলে নিতে চাই, কর্মচারীরা, বহু কর্মচারী আগে থেকেই জানতে চাইছেন। আমরা দায়বদ্ধ, কর্মচারী সমাজের কাছে দায়বদ্ধ, বিশেষ কয়েকজন কর্মীর কাছে আমরা দায়বদ্ধ নয়, আমরা সামগ্রিকভাবে কর্মচারী সমাজের কাছে দায়বদ্ধ। তাই আমরা এই যে ক্যালকুলেশনটা আমরা তুলে ধরেছি। এখন এই 6,600 টাকা উপরে 1/1/2006 পঞ্চম বেতন কমিশনের বেতন বৃদ্ধি হয়ে 6,600 টাকা হয়েছিল। সেই 6,600 টাকা 1/7/2007 সেটা 3% ইনক্রিমেন্ট যোগে 6,789 টাকা। এইভাবে 1/7/2009 একজন গ্রুপ ডির 7,203 টাকা, 7,203 টাকা তাদের মোট বেতন হয়েছে। তাহলে এই 7,203 টাকা আপনারা যদি পে স্লিপ দেখেন সেটাই দেখতে পাবেন, একটু 19-20 হয়তো হবে। এই টাকাটার উপরেই আপনাদের 1/7/2009 থেকে ক্যালকুলেশন হবে। পরবর্তী বছরে 1/7/2008 আবার 3%, তারপরের বছর আরো 3%, এইভাবে চলতে থাকে 9 থেকে 19 পর্যন্ত। আবার মিনিমাম যে পেনশন 3300 টাকা, মিনিমাম পেনশন 3300 টাকা। তবে একজন গ্রুপ ডি রিটায়ার করলে তো আর ওই 6,600 টাকা তার বেসিক থাকবে না, তার বেসিক 14, 15, 16, 18 সেরকমের মধ্যে আসবে। তার অর্ধেক পেনশন, পেনশনটা তারা যদি রিটায়ার করে যান তাহলে দেখবেন মানে আগের বেতন কমিশনে কেউ গ্রুপ ডি হয়েছেন, তারপরে 6 যে অর্থাৎ রোপা 9 বেতন কমিশনে আপনারা রিটায়ার করে গেছেন মাঝামাঝি। রিটায়ার পর্যন্ত যেদিন ইন সার্ভিস ছিলেন সেই সার্ভিস পর্যন্ত আপনারা মূল বেতনে, তারপরে অবসরপ্রাপ্ত মানে অবসর নেওয়ার পর সেই বেতনে হবে। এখন ঘটনাটা হলো, আমাদের সত্যি কথা বলতে কি, যারা, আবারও বলছি, যারা আপনারা ওই ফ্যামিলি পেনশন পাচ্ছেন তাদের যে পেনশন পেতে পেতে গত হয়ে গেলে, নয় স্বামী নয় স্ত্রী, যে কেউ একজন পেনশন পাবেন। স্ত্রী যদি কর্মরত থাকেন স্বামী পাবেন, স্বামী যদি কর্মরত থাকে স্ত্রী পাবেন। 7 বছর পর্যন্ত স্বামীর যে পেনশনটা সেটাই পাবেন, তারপরে অর্ধেক হয়ে যাবে, খুবই অল্প সেটা। সেই বেসিকটা অল্প, যেহেতু পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা, এখানে ষষ্ঠ বেতন কমিশনের কিন্তু কোনো ভূমিকা নেই। আবারও বলছি, ষষ্ঠ বেতন কমিশনের ভূমিকা যদি থাকে সেটা সর্বোচ্চ আদালত বলবে। আপনারা এই যে মূল কথা, যে একটি সংবাদপত্র বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বলে দিচ্ছে, তাতে আপনারাও বিভ্রান্ত হচ্ছেন। কবে প্রকাশ পাবে একদম ফাইনালি বলতে পারবে একদম সর্বোচ্চ আদালত। তাই আপনাদের ওয়েট করুন। আপনারা ফোন করবেন ঠিকই, কিন্তু আমরা তো সবসময় যে আপডেট, সেই আপডেটটা আপনাদের কাছে দিয়ে রাখতে চাই। সেইভাবে দিয়ে রাখলাম যে এখনো পর্যন্ত যে ভার্ডিক্ট বেরোবার কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি। আসলে পরে আমরাই কিন্তু সব থেকে প্রথমেই আপনাদেরকে জানাবো। তাহলে দেখলেন, শুনলেন যে মলয়বাবু কি বললেন। তো যদিও উভয় পক্ষই তাদের যে নিজ নিজ যুক্তি এবং দাবির সপক্ষে লিখিত তথ্য কিন্তু ইতিমধ্যেই আদালতে জমা দেওয়া হয়ে গেছে, আপনারা জানেন। তো ডিভিশন বেঞ্চ এখনও কিন্তু চূড়ান্ত যে রায় সেটা লেখার কাজ নিশ্চয়ই করছেন, এবং যখন বেরোবে তার আগেই কিন্তু কর্মচারী সংগঠনের কাছে খবর যাবে, যেহেতু আদালতে তাদেরকে উপস্থিত থাকতে হয়। তো সেই বিষয়ে কিন্তু আর অন্য কারোর মন্তব্য শোনার কোনো দরকার নেই। যখনই খবর হবে তখনই কিন্তু জানা যাবে। তাহলে বিভ্রান্তি হয়ে কোনো বিভ্রান্তিকর খবর দেখে কোনো লাভ নেই। তো ইতিমধ্যেই কিন্তু সেই সব বিষয়ে আলোচনা শুরু হয়েছে, আইনজীবীদের সঙ্গেও আলোচনা হচ্ছে। তারাও নিয়মিত যোগাযোগ রাখছেন যে কখন কি হবে সেদিকে তারা নজর রাখছেন। তো আমরাও নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।